বঙ্গ রাজনীতির অলিন্দে গত প্রায় ধরুন 1.5 মাস থেকে 2 মাসের সময়কালে যা যা ঘটে চলেছে তার নজিরবিহীন। ভোটে যেরকম তৃণমূল কংগ্রেস হারলো, ভরাডুবি, তারপরে দল ছাড়ার হিড়িক, কেউ কেউ আবার দল ছাড়েননি, বললেন আমরাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের আবার দুটো ভাগ, এ বলে আমি তৃণমূল, ও বলে আমি তৃণমূল। আলটিমেটলি কে যে কোন মূলে আছে বোঝা মুশকিল। ভোটাভুটি হয় বিধানসভাতে, সেখানে আবার কিছু লোক তাদের মধ্যে বিরত থাকে ভোটদানে, কিছু আবার ভোট দেয়, কিছু আবার ওয়াকআউট করে যায়। মানে আখেরে এই দলটার যে কি হয়েছে বা কি হচ্ছে কেউ জানে না। যারা বাইরে আছেন, যারা এই মুহূর্তে নানান ভাবে নিজেদের মানে দায়িত্ব ছেড়ে পালানোর চেষ্টা করছেন, তারা আবার ডিমের আঘাত খাচ্ছেন, ডিম থেরাপির সম্মুখীন হচ্ছেন। কাউকে কাউকে আবার শ্রীঘরে যেতে হচ্ছে। মানে গত 15 বছরে একটা দল, যে দলটার আলটিমেটলি কিছুই নেই, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। হারের সঙ্গে সঙ্গে সেই দলটা কি পরিস্থিতি হয়েছে দেখুন। তার ওপর এই গোদের ওপর বিস্ফোরার মতন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাংসদরা, তারা আবার দল ছেড়ে গিয়ে অন্য একটা দলে যোগ দিয়েছে, একটা অখ্যাত দল। সেই দলে গিয়ে যোগ দিয়েছে কেন না, তাদের মূল কারণ হলো গিয়ে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চান না, তারা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছেন, কারণ তাদের দম বন্ধ হয়ে গেছিল সমস্ত কিছু। 2024 সালে এই দম বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতিতে মানে যারা আর কি সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন, তাদের সেই সময় কারোরই দম বন্ধ হয়নি। তবে আজকে শুনতে পাচ্ছি বা এখন শুনতে পাচ্ছি যে তাদের নাকি সেই সময়ের থেকে প্রত্যেকেরই দম বন্ধ হয়ে গেছিল। তাহলে বসাই আপনারা টিকিট নিলেন কেন, যখন জানতেন এই দলের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিষয় তো আজকে নতুন নয়। সে 2021-এর থেকে এদের দুর্নীতি, এদের কীর্তিকলাপের একের পর এক ঘটনা সামনে আসছে। বহু মানুষ তার আগে দল ছেড়ে চলে গেছেন, কেউ আবার ফিরে এসেছেন দলে, এই সমস্ত কিছু মিলিয়ে। কিন্তু তারপরে 2021-এর থেকে 2024, 3 বছর তো অনেকটাই সময়কাল। খোঁজ খবর নিয়ে তো জানতে পারতেন যে যে দলটাতে আপনারা প্রার্থী হতে চলেছেন সেই দলের ভেতরকার কি পরিস্থিতি, কে সেখানে সমস্ত কিছু চালায়। তা করেননি আপনারা, কারণ সেই সময় দলের যেরকম আপনাদের প্রয়োজন ছিল, আপনাদেরও একটা প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল নিজেকে আরো এস্টাবলিশ করার জন্য। এই তো রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা এখন মানে চারিদিকে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন, তিনি বলছেন যে তার নাকি কোনোদিনই তৃণমূল কংগ্রেসকে দরকার ছিল না, তৃণমূল কংগ্রেসের নাকি তাকে দরকার ছিল। এবং তিনি একের পর বিস্ফোরক মন্তব্য করছেন। এমনকি তিনি যে আবাসনে থাকেন, কলকাতার একটি অত্যন্ত অভিজাত আবাসনে, একটি অভিজাত আবাসনে তিনি থাকেন, সেইখানে নাকি থাকার জন্য যোগ্যতার বিষয় নিয়ে তিনি কি সব বলেছেন, দলে প্রার্থী নিয়ে বা প্রার্থী পদ নিয়ে অনেক কিছু বলেছেন। তো এই যে কথাগুলো, এই কথাগুলো 2024-2025-এর সময়কালে মনে ছিল না আপনাদের? বা আপনার ক্ষেত্রে আমি বলছি যে মনে ছিল না তখন? তখন তো কিছু বলেননি। আজ দল হারতেই কেন এত কথা বেরিয়ে আসছে? সে বিষয় নিয়ে কথা বলবো, সে বিষয় নিয়েই থাকবো। তার আগে দি এজ ডিজিটাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এ ধরনের বহু ভিডিও আপনারা দেখতে পারবেন। নমস্কার, আমি অনিরুদ্ধ। রচনা বন্দ্যোপাধ্যায় একাধারে অভিনেত্রী, একাধারে তৃণমূল সাংসদ ছিলেন, একাধারে একটি শোয়ের সঞ্চালক। তিনি বলেছেন সেই শোটি নাকি তিনি মানে নিজের সন্তানের মতন করে আগলে তিনি বড় করেছেন। যদিও এই মুহূর্তে হঠাৎই রাতারাতি তাকে সেই শো থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্য কাউকে সেখানে জায়গা দেওয়া হয়েছে। এবং তাকে সরিয়ে দেওয়াতে তিনি রীতিমতন ক্ষোভ উগড়ে দিয়েছেন, হতাশা ব্যক্ত করেছেন এই শোটি নিয়ে। যাই হোক, সরিয়ে রাখছি। শোটির নাম দিদি নাম্বার 1, যেটা তিনি কিনা সঞ্চালনা করতেন দীর্ঘ বছর ধরে, সেটা সরিয়ে রাখছি। আসছি রাজনীতির প্রসঙ্গে। আগে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে প্রবেশ করেন 2024 সালে, ঠিক লোকসভা নির্বাচনের আগে। তার আগে সেই শোতে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি
মানে সেই শোতে গিয়ে দিদি নাম্বার ওয়ানের অ্যাজ এ কন্টেস্টেন্ট খেলে টেলে একাকার কাণ্ড। এবং তিনি, শোনা যাচ্ছিল একটি ইন্টারভিউতে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কাজকর্ম করে নাকি তাকে কার্যত মানে দুর্বল করে দিয়েছিলেন, যাতে তিনি বাধ্য হন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার ছিল এই ধরনের একটা সেলিব্রিটি ফেস। ভালো কথা, অনেক রাজনৈতিক দলই চায় যে তাদের মধ্যে কিছু সেলিব্রিটি ফেস থাকুক। হতে পারে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ারে, তখন আমরা দেখেছি যে তিনি চারিপাশে সেলিব্রিটিদের নিয়ে ঘুরতে ভালোবাসেন, সেলিব্রিটিদের বেশ কিছুটা জায়গা বেশি দিতেন তিনি। এখনো দেন কিনা সেটা পরে সময় বলবে, তবে সেই সময় দিতেন। কিন্তু প্রসঙ্গ হলো যে তিনি তো না হয় সেলিব্রিটিদেরকে জায়গা দিতেন, আরো কিছু সেলিব্রিটি তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে বিঙা মুখ্যমন্ত্রী তারাও ছিল বা তারাও ছিলেন। তা সে ক্রিকেট মহলের তারকা হোক বা অন্যান্য ভেঞ্চারে যারা কিনা সকল সেলিব্রিটি, তারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে ঘুরেছেন, হয়তো অফারও পেয়েছেন, কিন্তু তারা কিন্তু যাননি। তারা কিন্তু রাজনীতির জায়গাটা রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতেই ছেড়ে দিয়েছেন, নিজেদের সম্মানের জায়গাটা নিজেরা ধরে রেখেছেন। প্রসঙ্গ হলো যে আপনি বা আপনার মতন যারা রাজনীতিতে নিজের পাটাকে জমাতে চেয়েছিলেন, তারা কিন্তু ঠিক রাজনীতির আঙিনায় প্রবেশ করেছেন। 2024 সালে আপনি যখন প্রার্থী হলেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া র্যাম্পে আপনারা হাঁটলেন প্রত্যেকে প্রার্থী হিসেবে, তখন মনে হয়নি আপনার যে এই দলটাতে দুর্নীতি রয়েছে? 2021 সালের থেকে 2021-এর নির্বাচন বা তারও আগের থেকে এই দলটাতে একাধিক সমস্যার জন্য বারবার বহু নেতৃত্ব তারা আঙুল তুলেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আঙুল তুলে দল ছেড়েছেন। তিনি দুর্নীতি থেকে শুরু করে একনায়কতন্ত্র, এখানে দলের মধ্যে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি গুরুত্ব দিয়ে দেওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দলটিকে মানে যা তিনি মনে করছেন সেভাবেই তিনি দল চালাচ্ছেন, এই পর্যায়ে নিয়ে যখন চলে গিয়েছিলেন, তখন এই শুভেন্দু অধিকারী তিনি দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, মুকুল রায় দল ছেড়েছিলেন, অন্যান্য আরো বেশ কিছু নেতৃত্ব তারা দল ছেড়েছিলেন। তারা প্রত্যেকেই কিন্তু বড় বড় জায়গায় তাদের অবস্থান ছিল এই দলে। 2021 সালের নির্বাচন এবং তার পরবর্তী সময়ে যা দেখা যায় যে একাধিক নেতৃত্ব তারা এই দলের দুর্নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মানে দলে তার যে গ্রিপ, সেই গ্রিপটা ক্রমশ শক্ত হওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে দলে মানে তিনি যা বলবেন সেইভাবেই বা ক্যামাক স্ট্রিটের থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশই পালন করতে হবে, এই ধরনের নানান অভিযোগ তো বারবার আসছিল। তা 2022 হোক 23 হোক, সেখানকার একাধিক নেতৃত্ব তারা এই অভিযোগ করেছিলেন। সেই সমস্ত অভিযোগগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে যথেষ্ট ভাইরাল, সেখানে যথেষ্ট পরিমাণে সেই সমস্ত খবরগুলো ছড়িয়ে পড়েছিল। তারপরেও আপনার টনক নড়লো না ম্যাডাম, যে এমন একটা দলে আপনাকে যেতে হচ্ছে? আপনি বললেন, শুনলাম যে সংবাদ মাধ্যমে, যে আপনার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ক্ষমতা থাকতো ফুটপাত থেকে একজনকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেখাতেন যে তাকে জেতানো যায় কিনা। আরে ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আপনি একটি দলের জনপ্রতিনিধি, যে দলের হয়ে আপনি ভোটে জিতেছিলেন। বর্তমানে আপনি অন্য কোনো দলে যেতেই পারেন, কিন্তু যে দলের আপনি জনপ্রতিনিধি, সেই দলটাই কিন্তু সেই যে জনতা যারা রয়েছে তাদের অধিকাংশই কিন্তু ফুটপাতের মানুষ। সেই ফুটপাতের মানুষগুলোকে আপনি যে ভাষায় কথা বললেন বা যে ভাষায় আপনি তাদের বিষয় নিয়ে বললেন, সেটা কিন্তু কোথাও গিয়ে ঠিক নয়। কারণ এই ফুটপাতের মানুষগুলো কিন্তু তাদের যে সমস্যা, তাদের যে প্রত্যেক দিনকার যে প্রবলেম, সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলার জন্য আপনাকে পার্লামেন্টে পাঠিয়েছেন। তাই তাদেরকে ওভাবে বলে আপনি অপমান করতে পারেন না। বাকি থাকে আপনার রাজনৈতিক বিষয়। আপনি বলছেন যে আপনি নাকি দলে জানিয়েছেন
বারবার করে জানিয়েছেন, এবং সেইটা নাকি ক্যামার্কশিটে সেই সমস্ত চিঠি চাপাটেই সব চলে যেত এবং সেগুলোকে অগ্রাহ্য করা হতো। 2024 থেকে 2026-এর মে, এই বিপুল সময়কালটা তো খুব একটা কম নয়, 2 বছরের থেকে সামান্য বেশি, অ্যাপ্রক্সিমেটলি 2 বছরই ধরা যায়। এই 2 বছরের সময়কালে আপনার যদি এই দলটার প্রতি এতটাই মানে বিরক্তি থাকতো, আপনি ছেড়ে দিলেন না কেন দলটা? আপনি সেই দল থেকে সরে আসলেন না কেন? আপনি তো একটা দুর্নীতিবাজ দলে থেকে কাজ করতে পারছিলেন না, আপনার একাধিক নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ছিল, তো আপনি ছেড়ে বেরিয়ে আসতেন সেই দল থেকে। কিন্তু আজকে একটা দল, সেই দলটা হেরে গিয়েছে। আপনি এখন অনেক কিছু এই দলের বিরুদ্ধে বলছেন, এই দলের থেকে আপনি সরে গিয়ে আপনি অনেক কিছু বলছেন, কিন্তু এই যে 2 বছরের যে সুযোগ সুবিধা থেকে শুরু করে প্রত্যেকটা ফেসিলিটি আপনি যে ভোগ করেছেন এই দলের হয়ে, সেগুলোর ব্যাপারে তো আপনি বলছেন না একবারের জন্য। এই ভিডিওটা দেখলে অনেকেই আমাকে বলতে পারে, আমি হয়তো মানে সরাসরি ছুটি চাটা বলেও দেওয়া হতে পারে, বা আমাকে তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বলে দেওয়া হতে পারে, আমাকে অনেক কিছু বলে দেওয়া হতে পারে। বিশ্বাস করুন, আমি তৃণমূল কংগ্রেসেরও সাপোর্টার নই, আমি বিজেপিরও সাপোর্টার নই, আমি সিপিএম এরও সাপোর্টার নই, আমি কংগ্রেসেরও সাপোর্টার নই। আমি একজন সাংবাদিক। সাংবাদিকতা করতে গিয়ে যেখানে যেখানে যেই যে ভুল বিষয়গুলো চোখে পড়ে, আমি প্রশ্ন করি। এটা আমার 2007-এর থেকে অভ্যেস। কারণ সেই সময় যখন আমি প্রথম চাকরিতে ঢুকি, তখন আমার যারা মানে সিনিয়র্স ছিলেন, তারা আমাকে শিখিয়েছিলেন যে যে সমস্ত লুপহোলস গুলো রয়েছে বা যেখানে ভুল কিছু দেখা যাবে, সাংবাদিকের প্রধান কাজ হলো সেই ভুলগুলোকে নিয়ে প্রশ্ন করা, সেই ভুলগুলোকে বারবার হার্ড হিট করা, যাতে যিনি সেই ভুলগুলো বলছেন বা যিনি সেই ভুলগুলো করছেন, তার মাথায় যেন সরাসরিভাবে সেটা ঢুকে যায়। তাই এই ভুলগুলো দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো দেখছি বেশ কিছুদিন ধরে, তাই প্রশ্ন করতে ইচ্ছা হলো, আগে কেন আপনি এই কথাগুলো বলেননি? আপনি কেন আগে সরাসরি দল ছেড়ে বেরিয়ে এসে সেই কথাগুলো বলেননি? যেখানে দুর্নীতি, যেখানে দুর্নীতির পরিবেশ থাকে, যেখানে নেপোটিজমের মতন বিষয় থাকে, যেখানে মানে এই ধরনের ভয়ঙ্কর করাপশনের একটা জায়গা আপনি দেখতে পাচ্ছেন, যখন দিনের পর দিন সেখানে এই পরিস্থিতি চলছে, আপনি তো নিজেকে অনেস্ট বলছেন, আপনি তো নিজে অত্যন্ত অনেস্ট, মানলাম আপনার কথা অনুসারে আপনি অনেস্ট, তাহলে আপনি কেন সেই দলটার থেকে বেরিয়ে আসলেন না? কেন আপনি নিজেকে স্বাধীন করে দিয়ে এই কথাগুলো এতদিন বলতে পারেননি? আজকে অন্য দলের ছত্রছায়ায় এসে এই কথাগুলো বলা খুব সহজ হচ্ছে। একটু ভেবে দেখুন ম্যাডাম, আপনি যে কথাগুলো বলছেন, আপনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, ইভেন মানে রাজনীতি করতে গিয়ে আপনি যখন প্রথম প্রথম সাংসদ হলেন, সেই সময়ও আপনার বেশ কিছু কথা ভাইরাল হয়েছিল, আপনার মনে পড়ে? আপনি এমন কিছু বিষয় সম্পর্কে বলেছিলেন যেগুলো কিনা মানে সেই এলাকার মানুষকে কার্যত অপমান করা হয়েছিল, বারবার সেটা নিয়ে প্রতিবাদ উঠেছিল। আপনি যে দলটি করতেন সেই দলের থেকে প্রতিবাদ উঠেছিল। আপনি যে দলে ছিলেন সেই দলের সাংসদ, অপর এক সাংসদ, তিনি আপনার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। ওই এলাকার মানুষও আপনার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, নানানভাবে আপনি ট্রোলড হয়েছিলেন সোশ্যাল প্ল্যাটফর্মে। কিন্তু তারপরেও মানুষ আপনাকে ভরসা করেছিল। আজ আপনি যে কাজটি করছেন বা যেভাবে প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষকে নিয়েও তো আপনি প্রশ্ন তুলেছেন। জানি না এটা আপনার হয়তো বলার ধরন, বা এটাই হয়তো আপনি এখন বলতে চাইছেন, বা দীর্ঘদিন ধরে এটাই বলতে চেয়েছিলেন। তবে ভেবে দেখবেন আপনি কি বলছেন। এর পরবর্তী যত ইন্টারভিউ আপনি দেবেন, সেখানে একটু ভেবে কথা বলবেন, যে যে সমস্ত কথাগুলো আপনি বলছেন সেগুলো সাধারণ মানুষকে হার্ট করছে না তো? যাদের ভোটে আপনি জিতে পার্লামেন্টে গিয়েছেন, সেই মানুষগুলোকে হার্ট করছে না তো? আপনি বিভিন্নভাবে অনেকেরই যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই যোগ্যতার জায়গা থেকেই যদি তারাও আপনাকে প্রশ্ন করে পাল্টা, আপনি তার উত্তর খুঁজে রেখেছেন তো? আপনাকেই বলছি রচনা ম্যাডাম, মাথায় রাখবেন বিষয়টা। ভালো থাকুন, ভালোভাবে রাজনীতি চলুক,
ভালোভাবে রাজনীতির জায়গা পরিষ্কার হোক, এবং এই যে বিভিন্ন ধরনের আলটপকা মন্তব্য নেতৃত্বদের থেকে, সেগুলো বন্ধ হোক। একটা শিষ্টাচার মেনে রাজনীতি চলুক রাজনীতির জায়গায়। সাধারণ মানুষের যে সমস্যা, যে দুর্গতি, যে প্রবলেমগুলো প্রত্যেক দিন মানুষ ফেস করছে, অচিরে সেই প্রবলেমগুলো যেন মিটে যায়, এটাই আমাদের বলার কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সেই সঙ্গে দি এজ ডিজিটাল চ্যানেলটি আরও একবার সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন।